তো আজ আমরা স্টার্ট করব অ্যাডমিশন অফ পার্টনার। অ্যাডমিশন অফ পার্টনার। পার্টনারশিপ ফার্ম একটা পার্টনারশিপ ফার্ম। তো দেখো একটা পার্টনারশিপ ফার্ম আছে। পার্টনারশিপ ফার্মে মিনিমাম দুজন পার্টনার থাকতে পারে, মিনিমাম দুজন পার্টনার থাকবেই, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে 10 জনও থাকতে পারে, 20 জনও থাকতে পারে। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম সিস্টেম আছে, ব্যাংকিং কোম্পানিতে আলাদা রকম সিস্টেম আছে, অন্যান্য কোম্পানিতে আলাদা রকম সিস্টেম আছে। তো যাই হোক, মিনিমাম দুজন পার্টনার তো থাকবে, মিনিমাম দুজন পার্টনার থাকবে, ম্যাক্সিমাম 10 বা 20 ডিপেন্ড করছে। এবার পার্টনারশিপ ফার্ম যখন পার্টনারশিপ ফার্মের যে অ্যাকাউন্টিং প্রসেসটা হচ্ছে, প্রথমে তো ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে, ট্রেডিং অ্যাকাউন্ট হতে পারে, বা যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয় তাহলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট হবে, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। এরপরে কি হয়ে যাবে, এরপর হচ্ছে গিয়ে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হবে। এটা সব ফার্মে নর্মাল হয়, মানে সব রকম বিজনেসেই ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লসটা হয়। তারপরে পার্টনারশিপ ফার্মে কি হচ্ছে, পার্টনারশিপ ফার্মে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয়, যেখানে কিনা পার্টনারদের সঙ্গে কোম্পানির যে সমস্ত ইন্টারনাল কমিউনিকেশন গুলো আছে বা ইন্টারনাল ট্রানজাকশন গুলো আছে সেগুলো আমরা রেকর্ড করি। এরপরে পার্টনারশিপ ফার্মে হতে পারে যে কোনো একটা পার্টনার অ্যাডমিশন নিল, তাহলে পার্টনারশিপ ফার্ম কি করবে, অ্যাডমিশন অফ পার্টনারে এই চ্যাপ্টারটা ওপেন করতে হবে। ধরো কোনো পার্টনার রিটায়ারমেন্ট নিচ্ছে, তাহলে রিটায়ারমেন্ট অফ পার্টনার এই চ্যাপ্টারটা আমাদের ওপেন করতে হবে। কোনো চ্যাপ্টারে মানে কোনো পার্টনারের ডেথ হয়ে গেল, তাহলে ডেথ অফ পার্টনার এই চ্যাপ্টারটা আমাদের শিখতে হবে। এরপরে ধরো পার্টনারশিপ ফার্মটা বন্ধই হয়ে গেল, যদি বন্ধ হয়ে যায় তাহলে ডিসলিউশন অফ পার্টনার, পার্টনারশিপ ফার্ম, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। তার মানে আমরা বুঝতে পারছি পার্টনারশিপ ফার্ম শুরু হওয়া থেকে, ইন্টারনাল ট্রানজাকশন থেকে, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ এবং ডিসলিউশন পুরোটা একটা সাইকেলের মতো কাজ করে, ঠিক আছে। তো আমাদের এখন শেখার বিষয় হচ্ছে অ্যাডমিশন অফ পার্টনার। এবার খেয়াল করো, এই অ্যাডমিশন অফ পার্টনারে আমরা কি করব, অ্যাডমিশন অফ পার্টনার। মনে করো দুটো পার্টনার ছিল আগে, এ অ্যান্ড বি ছিল দুটো পার্টনার, তারা পার্টনারশিপ ফার্মটা নিয়ে কাজ, মানে পার্টনারশিপ ফার্মে ছিল, পার্টনারশিপ ফার্ম চালাচ্ছিল। এবার তারা মনে করো 1:1 এই রেশিওতে প্রফিট বা লস শেয়ার করে নিত। এইবার তারা বিজনেসটা করছে, ধরো পাস্ট 10 ইয়ার্স ধরে এই বিজনেসটা রানিং করছে, এইবার কিছু কারণের জন্য তারা নতুন পার্টনার সি কে অ্যাডমিশন করাতে চাইছে। নতুন পার্টনার সি অ্যাডমিট হচ্ছে এই পার্টনারশিপ বিজনেসে। এবার সি অ্যাডমিট হচ্ছে কেন, বিভিন্ন কারণে অ্যাডমিট হতে পারে যে নাম্বার 1 এখানে লিখি, নাম্বার 1 হতে পারে ক্যাপিটাল শর্টেজ থাকতে পারে, পার্টনারশিপ ফার্মের ক্যাপিটাল শর্টেজ পড়েছে, এই শর্টেজ ক্যাপিটালকে মেকআপ করার জন্য নতুন পার্টনার আসতে পারে। হতে পারে লিগাল কোনো প্রবলেম এসছে কোম্পানির, পার্টনারশিপ ফার্মটা লিগাল কোনো প্রবলেমে ফেসে গেছে, আর যে মিস্টার সি নতুন অ্যাডমিট হচ্ছে সে লিগাল অ্যাডভাইজার এবং এ আর বি ভাবছে তাহলে যদি আমি সি কে অ্যাজ এ পার্টনার হিসাবে জয়েন করে নিতে পারি তাহলে আমার পার্টনারও হয়ে গেল, আবার লিগাল অ্যাডভাইসও তার থেকে ফ্রিতে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া কি হতে পারে, হতে পারে যে পার্টনারশিপ ফার্মের ক্যাপিটাল একটা হতে পারে, লিগাল অ্যাডভাইস একটা হতে পারে যে পার্টনারশিপ ফার্মের যে কোনো ধরনের ধরো অ্যাডভার্টাইজমেন্টের ক্যাম্পেইন চলছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের ক্যাম্পেইনের জন্য একটা স্পেশালিস্ট মানে অ্যাডভাইজার দরকার পড়বে, ঠিক আছে, মার্কেটিং গুরু দরকার পড়বে। এখন সি হচ্ছে সেই মার্কেটিং গুরু, যাকে নিয়ে আসলে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, খুব ভালোভাবে তারা মানে ক্যাম্পেইনটা চালাতে পারবে। তো সেই কারণের জন্য মিস্টার সি কে অ্যাডমিশন করানো হতে পারে। তো এরকম অনেক কারণ রয়েছে যেখানে নতুন পার্টনার অ্যাডমিট হচ্ছে। এবার বোঝো, এ আর বি বিগত 10 বছর ধরে তারা বিজনেসটা রানিং করেছিল, তার মানে বিজনেসে একটা গুডউইল তৈরি হয়ে গেছে। এ আর বি যখন 10 বছর ধরে বিজনেসটা রান করেছিল, বিজনেসের দুটো জিনিস তো অবশ্যই তৈরি হয়েছে, একটা হচ্ছে বিজনেসের গুডউইল তৈরি হয়েছে, আরেকটা বিজনেসের ক্যাপিটাল
একটা বড় পজিশনে পৌঁছে গেছে, তাই না? মনে করো যে প্রথম বছর যখন এ আর বি দুজন বিজনেসটা চালু করেছিল, তারা ধরো 10,000 দিয়ে ক্যাপিটাল দিয়ে চালু করেছিল। এখনো কি তোমার মনে হচ্ছে যে 10 বছর পরে কোম্পানিটার ক্যাপিটাল 10-20,000 আছে? না, অনেক হয়ে গেছে ক্যাপিটালটা, ঠিক আছে? তারা মাঝে মাঝে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে, কখনো কখনো উইথড্র করেছে, কখনো ইন্ট্রোডিউস করেছে, কখনো উইথড্র করেছে, করতে করতে এই সাইকেলটা চলতে চলতে কোম্পানি ক্যাপিটালটা একটা বড় পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে? আবার হতে পারে যে মনে করো যে এআরবি আজ থেকে 10 বছর আগে যে ল্যান্ড বা বিল্ডিং বা প্ল্যান্ট বা মেশিনারি বা ফার্নিচার যে সমস্ত ফিক্সড অ্যাসেট গুলো কিনেছিল, সেই ফিক্সড অ্যাসেট গুলোর দাম কি এখনো সেই দামই রয়েছে, নাকি তার দাম বেড়ে গেছে বা কমে গেছে? দাম বাড়তেও পারে, কমতেও পারে। যদি মনে করো এআরবি একদম স্টার্টিং এ যে জমিটা কিনেছিল, ল্যান্ড পারচেস করেছিল, সেই ল্যান্ডটার ভ্যালু ছিল 1 লাখ টাকা। তোমার কি মনে হয় 10 বছর পরে সেই জমিটার দাম 1 লাখ হবে, 10 লাখ হবে, নাকি 50,000 হয়ে যাবে? 10 লাখ হয়ে যাবে, মানে বাড়বে, ন্যাচারালি বাড়বে। তো যখন নতুন পার্টনার অ্যাডমিট হবে, যে সময়টা নতুন পার্টনার অ্যাডমিট হবে, তো এ আর বি বলবে দেখো ভাই, তোমাকে দুটো জিনিস অবশ্যই নিয়ে আসতে হবে, দুটো জিনিস তোমাকে নিয়ে আসতে হবে। একটা তো তোমাকে ক্যাপিটাল নিয়ে আসতে হবে, আরেকটা নিয়ে আসতে হবে পার্ট অফ গুডউইল, পুরো গুডউইল না, পার্ট অফ গুডউইল। গুডউইলের একটা পার্ট তোমাকে কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, গুডউইলের পার্ট কি করে আনবে? গুডউইলের পার্ট বলতে আমি বোঝাতে চাইছি যে গুডউইলের জন্য পয়সা নিয়ে আসতে হবে, এবার আমরা আগের চ্যাপ্টারে পড়েছি কিভাবে গুডউইলে ক্যালকুলেশন করতে হয়। অ্যাভারেজ প্রফিট মেথড আছে, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড আছে, সুপার প্রফিট মেথড আছে, ক্যাপিটালাইজেশন মেথড রয়েছে। তো বিভিন্ন মেথডের মাধ্যমে যে কোনো একটা মেথড এরা অ্যাপ্লাই করবে, করে গুডউইলের অ্যামাউন্ট বার করবে। তো সেই গুডউইলটা হচ্ছে টোটাল গুডউইল বেরোবে। যে গুডউইলটা বেরোবে সেই গুডউইলটা তো টোটাল গুডউইল অফ ফার্ম বেরোবে, যেমন ধরো সুপার প্রফিট মেথডে একটা গুডউইল বার করলো কোম্পানি, ধরো সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালু বেরোলো 3 লাখ টাকা, বা অ্যাভারেজ প্রফিট মেথড ইউজ করলো, করে গুডউইলের ব্যালেন্স বেরোলো কত? 3 লাখ টাকা। তাহলে কি নতুন পার্টনারকে পুরো 3 লাখ টাকায় নিয়ে আসতে হবে? না স্যার, নতুন পার্টনারকে তার পার্ট নিয়ে আসতে হবে, যতটা অংশ তার নিয়ে আসার দরকার ততটাই নিয়ে আসতে হবে। স্যার কতটা আনতে হবে কি করে বুঝবো? দেখো, নতুন পার্টনারকে বলা হবে যে তুমি এই যে অ্যাডমিট করলে না, এরপর থেকে আমাদের মধ্যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও হবে 1:1:1। খেয়াল করে দেখো, নতুন পার্টনার যখন এলো তখন তাকে বলা হচ্ছে যে আগে তো আমরা এ আর বি দুজনে মিলে 1:1 প্রফিটটা শেয়ার করতাম। তার মানে যদি 10 টাকা আমার প্রফিট হতো, 5 টাকা এ পেত, 5 টাকা বি পেত। এখন যদি 10 টাকা প্রফিট হয়, তাহলে 3 টাকা 33 পয়সা করে এ পাবে, 3 টাকা 33 পয়সা বি পাবে, 3 টাকা 33 পয়সা সি পাবে, ঠিক আছে? তার মানে এই যে সি, তুমি আমাদের মানে প্রফিটের একটা অংশ তুমি পাচ্ছ, এই জন্য তোমাকে গুডউইলের একটা পার্ট নিয়ে আসতে হবে, ক্যাপিটালের একটা পার্ট নিয়ে আসতে হবে। কারণ তুমি এখন থেকে আমাদের একটা অংশ হয়ে যাচ্ছ, কোম্পানির ভালো মন্দ তোমাকে ডিসাইড করতে হবে, বা তোমার কাছ থেকে আমরা শুনবো, ঠিক আছে? কোম্পানির একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছ তুমি, ঠিক আছে? তো সেই জন্য কোম্পানির পার্ট হওয়ার জন্য তোমাকে আমাদের মতোই ক্যাপিটালও নিয়ে আসতে হবে। আমরা যখন বিজনেস চালু করেছিলাম 10 বছর আগে, আমরা ক্যাপিটাল নিয়ে এসেছিলাম, আর আমরা 10 বছর ধরে বিজনেসকে সাকসেসফুলি রান করিয়ে একটা গুডউইল তৈরি করেছি। সেই গুডউইলের একটা অংশ, মানে গুডউইলের একটা অংশ বলতে একটা ক্যাপিটাল, মানে একটা অ্যামাউন্ট তোমাকেও নিয়ে আসতে হবে। তো সি বলবে ঠিক আছে স্যার, নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এবার ঘটনা হচ্ছে এ আর বি বলছে দেখো, হ্যাঁ, এবার গুডউইলটা কত আনবে? দেখো 1:1:1, তাহলে এই 3 লাখকে যদি 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবার ভাগে পড়ছে 1 লাখ 1 লাখ করে ভাগে পড়ছে, 1 লাখ 1 লাখ করে ভাগে পড়ছে, তাহলে সি কে গুডউইলের জন্য কত নিয়ে আসতে হবে? 1 লাখ টাকা নিয়ে আসতে হবে। আর ক্যাপিটাল কত নিয়ে আসতে হবে সেটা ডিসাইড করবে এ আর বি। এর এ আর বি এর যা ক্যাপিটাল আছে তার 50% হতে পারে, তার 25% হতে পারে, বা এ আর বি বলবে আমার যতটা ক্যাপিটাল আছে, আমাদের দুজনের তো সেম ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল তোমাকে নিয়ে আসতে হবে। মানে ধরো এখন প্রেজেন্টে এর ক্যাপিটাল, ধরো এর ক্যাপিটাল রয়েছে 5 লাখ টাকা, বি এরও ক্যাপিটাল রয়েছে কত? 5 লাখ টাকা। তাহলে সি কেও বলবে তোমাকেও 5 লাখ টাকা অ্যাজ এ ক্যাপিটাল নিয়ে আসতে হবে, কারণ তোমরা, মানে আমরা 3জন এখন ইকুয়াল পার্টনার, কোম্পানির ইকুয়াল পার্টনার। তো সুতরাং আমাদের ক্যাপিটালটাও শুড বি ইকুয়াল হতে হবে। কথা বোঝা গেল? তাহলে নতুন পার্টনার কি কি নিয়ে আসে? নতুন পার্টনার স্যার ক্যাপিটাল নিয়ে আসে, নতুন পার্টনার স্যার গুডউইলের পার্ট নিয়ে আসে, পুরো গুডউইল আয় না, গুডউইলের পার্ট নিয়ে আসে। এবার ঘটনা শোনো, এ আর বি কতদিন আগে বিজনেসটা শুরু করেছিল বলো?
10 বছর আগে। এবার 10 বছর আগে যখন বিজনেস শুরু করেছিল, 10 বছর আগে সে প্ল্যান্ট, মেশিনারি, বিল্ডিং, ল্যান্ড, ফার্নিচার এইসব জিনিসগুলো কিনেছিল এবং এই প্রত্যেক বছর এআরবি যে বিজনেসটা করেছে, প্রত্যেক বছর যা প্রফিট হয়েছে, খেয়াল করো, প্রত্যেক বছর যা প্রফিট হয়েছে সেই প্রফিটের একটা পার্ট প্রত্যেকটা কোম্পানি ম্যান্ডেটারিলি রিজার্ভে রেখে দেয়। একটা অংশ সে রিজার্ভ হিসাবে রেখে দেয়। সেটা হতে পারে আইদার হতে পারে জেনারেল রিজার্ভ হতে পারে বা রিজার্ভ ফান্ড হতে পারে, রাখতেই হবে তোমাকে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে রিজার্ভ স্যার কত ধরনের হতে পারে। স্যার রিজার্ভ মোটামুটি ভাবে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফ্রি রিজার্ভ হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটুটরি রিজার্ভ হতে পারে, আর একটা হতে পারে কোন রকম পার্টিকুলার পারপাস ওরিয়েন্টেড। পারপাস ওরিয়েন্টেড কোন রিজার্ভ হতে পারে। ফ্রি রিজার্ভ হচ্ছে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড হচ্ছে ফ্রি রিজার্ভ। স্ট্যাটুটরি রিজার্ভ মানে হচ্ছে গিয়ে সরকার বলে দেবে যে তোমাকে এই রিজার্ভ তোমাকে করতেই হবে। সরকার কিছু নির্দিষ্ট রিজার্ভ ফান্ডের নাম বলে যে তোমার প্রফিটের এই অংশটা এই রিজার্ভে তোমাকে রাখতেই হবে। ঠিক আছে? আর পারপাস ওরিয়েন্টেড রিজার্ভ মানে ধরো আমরা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ বা ক্যাপিটাল রিজার্ভ যাকে বলা হয়, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ মানে কখনো হয়তো মানে শেয়ার ক্যাপিটালের টাকা রিডিম করার জন্য, মানে প্রেফারেন্স শেয়ারের টাকা রিডিম করার জন্য প্রেফারেন্স শেয়ার হোল্ডার কোম্পানি প্রেফারেন্স শেয়ার বিক্রি করে মার্কেটে। কোম্পানি কি করছে, একটা কোম্পানি সে মার্কেটে বিভিন্ন লোককে প্রেফারেন্স শেয়ার বিক্রি করেছে। তো প্রেফারেন্স শেয়ার বিক্রি করে কি হয়েছে, সে একটা ক্যাপিটাল নিয়ে এসছে, ক্যাপিটাল কালেক্ট করেছে, এদের কাছ থেকে ক্যাপিটাল কালেক্ট করেছে এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের বলা হয়েছে যে 5 বছর পর তোমাদের টাকা ফেরত দেবো। তাহলে যে টাকাটা ফেরত দেবে, একটা কোম্পানি হঠাৎ করে 5 বছর চলে গেল আর 5 বছর পর হঠাৎ করে একটা হিউজ অ্যামাউন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে, এটা পসিবল নয়, কোম্পানির পক্ষে পসিবল নয়। তোমার পক্ষে কি পসিবল? যে ধরো 5 বছর আগে তুমি কারো কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছো, কোনো হিসাব কিতাব করনি, 5 বছর পর সে এসে বলছে দাও আজকে 10 লাখ টাকা দাও, তুমি দিতে পারবে না। এবার কি হচ্ছে, তুমি যখনই তুমি 10 লাখ টাকা তুলেছিলে 5 বছর বা 10 বছর আগে, প্রত্যেক বছর তুমি 1 লাখ টাকা করে সেভ করে রেখে দিয়েছো কোনো একটা জায়গায়, সেখান থেকে 10 বছর 10 লাখ হয়ে গেছে। কে? হ্যাঁ, ইন্টারেস্ট চাইবে। হ্যাঁ অবশ্যই সেই ইন্টারেস্ট চাইবে এবং ইন্টারেস্ট আমরা প্রত্যেক বছর দিয়ে দেবো। ইন্টারেস্ট দিতে প্রবলেম নেই। 10 লাখের এগেনস্টে ইন্টারেস্ট ধরো 1 লাখ টাকা হচ্ছে, সে 1 লাখ টাকা বছরে দেওয়া যায়। কিন্তু হঠাৎ করে তুমি এসে বলবে 10 লাখ টাকা আজকে দাও, দিতে পারবো না। 1 লাখ টাকাটা দেওয়া যায়, কারণ প্রত্যেক বছর কোম্পানি প্রফিট করছে, ইন্টারেস্টটা অ্যাজ এ এক্সপেন্সেস হিসেবে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? কিন্তু 10 লাখ টাকা ক্যাপিটাল থেকে বের করা খুব কঠিন ব্যাপার। ঠিক আছে? তখন সেই জন্য কি করে, জবে থেকে কোম্পানি কোনো জায়গা থেকে লোন নিল বা প্রেফারেন্সিয়াল ইস্যু করলো বা ডিবেঞ্চার ইস্যু করলো, তখন কি করে, যেই বছর থেকে ইস্যু করেছে সেই বছর থেকে কিছু টাকা সেভ করতে শুরু করে, কোনো একটা ফান্ডে সেভ করতে শুরু করে, যে 10 বছরে 1 লাখ করে জমালে আমার 10 লাখ টাকা হয়ে যাবে, প্লাস ওইখানে যেখানে সেভ করছি সেখানে ইন্টারেস্টও পাবো। তো 10 লাখ থেকে 11 লাখ 12 লাখও হয়ে যেতে পারে, আমার সুবিধা হবে। ঠিক আছে? যদি ধরো তাকে ফেরত দেওয়ার সময় সে প্রিমিয়াম চার্জ করে, যদি বলে যে আমাকে প্রিমিয়ামে ফেরত দিতে হবে, বা কোম্পানি ধরো 10 বছর আগেই বলেছিল, ইন্টারেস্টও তো দেবে আবার প্রিমিয়ামও দেবে। কোম্পানি হয়তো যখন টাকাটা প্রয়োজন ছিল, তখন খুব প্রয়োজন ছিল, কোম্পানি বলেছে তুমি আমাকে 10 লাখ টাকা দাও, প্রত্যেক বছর আমি 10% সুদ দেবো, মানে ইন্টারেস্ট দেবো, এবং যখন আমি রিডিম করব তোমার টাকাটা, তখন কি করব, উইথ 10% প্রিমিয়াম রিডিম করব, মানে শুধু 10 লাখ দেবো না, 11 লাখ টাকা ফেরত দেবো। কোম্পানির দরকার পড়েছে, অনেক সময় হয় না যে আমাদের দরকার পড়েছে, সোনা গয়না এখনই বিক্রি করতে হবে, 10 লাখ টাকা সোনা, কেউ বলছে সুযোগের সদ্ব্যবহার করে বলছে 9 লাখ টাকায় নেবে, তাহলে আমার কাছে 9 লাখ টাকা আছে, এখনই নিয়ে নেবো। তুমি জানো 10 লাখের সোনা 9 লাখে বিক্রি করতে হলো, কারণ তোমার টাকার প্রয়োজন, রাইট নাও টাকার প্রয়োজন। তো সেই জন্যই এরকম সিচুয়েশন আসতে পারে। তো কোম্পানি কি করবে, কোনো একটা, যেটা আমি বলছিলাম, কোনো একটা ফান্ডে সেই টাকাটা সেভ করে রাখবে। হতে পারে এটা ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ হতে পারে সেটা ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, ডিবেঞ্চারকে মানে রিফান্ড করার জন্য, ডিবেঞ্চারের টাকা রিফান্ড করার জন্য ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ হতে পারে।
ঠিক আছে? তো এতগুলো ব্যাপার আছে, ঠিক আছে? এত গভীরে না ঢুকে কোম্পানি, যেটা আমি বলছিলাম, কোম্পানি প্রত্যেক বছরের প্রফিট থেকে প্রফিটের একটা পার্ট রিজার্ভের মধ্যে রেখে দেয়, যেটাকে আমরা জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড বলতে পারি। এবার এই জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডে যে টাকাটা জমেছে সেটাও একটা হিউজ টাকা হতে পারে। 10 বছরে কোম্পানি জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডে যে টাকাটা রাখবে সেই টাকাটার পরিমাণটাও হিউজ হবে। এবার যখন নতুন পার্টনার সি অ্যাডমিট করবে আমাদের বিজনেসে, তখন সি দেখবে আচ্ছা জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডেও তো টাকা রয়েছে, তাহলে আজকে থেকে এই জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডের টাকার আমি মালিক, তিনজনেই মালিক, সমান অধিকার। ধরো জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডে 30 লাখ টাকা আছে, সি ভাববে কি আমার পোর্শন কতটা, 10 লাখ টাকা, 10 লাখ 10 লাখ 10 লাখ, কিন্তু 30 লাখটা জমিয়েছে এ আর বি দুজনে মিলে সি আসার অনেক আগে, মানে সি আসার আগে, তাই না? এই জেনারেল রিজার্ভের মধ্যে এ আর বি এর ভাগ হচ্ছে 1:1, মানে 15 লাখ 15 লাখ। তাহলে এ আর বির মাথায় এটা বুদ্ধি আসতে পারে না যে সি আসার আগে জেনারেল রিজার্ভটা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই, ভাগ করে জেনারেল রিজার্ভটাকে 0 করে দিই। 0 হয়ে যাওয়ার পর সি এসে দেখবে কোনো রিজার্ভ ফান্ডে কোনো টাকা নেই, এবার টাকা রাখবো আবার তিনজনে মিলে, যখন টাকা রাখবো তিনজনে মিলে তখন আবার তিনজনের মধ্যে সমান ভাগ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফাও ফাও কেউ টাকা পাবে না। তাহলে অ্যাডমিশন অফ পার্টনারে আমরা কি করি, যে অ্যাকাউন্ট গুলো আমরা ওপেন করি তার মধ্যে মেনলি 3টে অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে কি আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, নাম্বার 2 হচ্ছে গিয়ে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নাম্বার 3 হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টার মানে কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টার মানে হচ্ছে এটার একটা টু এর দিক, একটা বাইয়ের দিক, বোঝো ব্যাপারটা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মানে হচ্ছে অ্যাসেট বা লাইবিলিটি যেটা আছে সেই অ্যাসেট বা লাইবিলিটির ব্যালেন্সটাকে আমরা আপ টু ডেট করব। অ্যাসেট বা লাইবিলিটি ব্যালেন্সগুলোকে আমরা আপ টু ডেট করব। জেনারেলি এখানে অ্যাসেটের ব্যালেন্সগুলো আপ টু ডেট হয়, লাইবিলিটিও হতে পারে। তো দেখো 2 এর দিকে আর বাইয়ের দিক দুটো দিক আছে, ঠিক আছে? অ্যাসেট যদি বৃদ্ধি পায়, মানে অ্যাসেট যদি আপ হয়, অ্যাসেটের দাম বেড়ে গেল, তাহলে বাইয়ের দিকে আসবে। অ্যাসেটের দাম যদি কমে যায় তাহলে 2 এর দিকে আসবে। ধরো মনে করো কোম্পানি একটা বিল্ডিং কিনেছিল আজ থেকে 10 বছর আগে 10 লাখ টাকায়, ঠিক আছে? এই বিল্ডিংটার ভ্যালু প্রেজেন্টে 8 লাখ টাকা এসে দাঁড়িয়েছে, কমে গেছে বিল্ডিং, বুঝতে? হ্যাঁ, 10 লাখ থেকে 8 লাখ। আচ্ছা, বিল্ডিং যদি ভাবতে খুব খারাপ লাগে তাহলে ফার্নিচার 10 লাখে কিনেছিল, ফার্নিচারের প্রেজেন্ট ভ্যালু এখন 8 লাখ হয়েছে, ঠিক আছে? তাহলে ফার্নিচারের ব্যালেন্সটা কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। তাহলে কমে গেলে আমি কি বলেছি, অ্যাসেট যদি কমে যায় তাহলে 2 এর দিকে আসবে। তার মানে এখানে ফার্নিচার লিখ, স্যার কত কমেছে? স্যার 2 লাখ টাকা কমেছে। চেঞ্জটা যতটা ইনক্রিজ করছে বা যতটা ডিক্রিজ করছে, হতে পারে যে ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ঠিক আছে? যে কোনো একটা জিনিস ধরে ভাবো না, তুমি মনে করো যে জমি, ল্যান্ড তুমি কিনেছিলে 10 লাখ টাকায়, এখন হয়ে গেছে ওটা 20 লাখ টাকা। ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? ইনক্রিজ করেছে। তাহলে এটা অ্যাসেট প্লাস কোন দিকে আছে? বাইরের দিকে। তাহলে আমরা এখানে কি লিখবো? ল্যান্ড বলে যত টাকা ইনক্রিজ করছে 10 লাখ। কথা বুঝলে? না না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে বাইয়ের দিকে হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পেলে বাই, আর অ্যাসেট যদি কমে যায় তাহলে 2। না, ওরকম নয়, ইনকাম এক্সপেন্ডিচার নয়। আবার লাইবিলিটি দিক থেকে দেখতে গেলে লাইবিলিটিটা ঠিক উল্টো। লাইবিলিটি যদি কমে যায় তাহলে বাইয়ের দিক, লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে 2 এর দিক। মনে করো একটা ক্রেডিটার ছিল যে আমার থেকে 1 লাখ টাকা পেত। আজকে হিসাব করে দেখলাম সে আমার থেকে 2 লাখ টাকা পাবে, আগের বছর পর্যন্ত 1 লাখ পেত। যাই হোক, যেভাবেই হোক, 1 লাখ টাকার জায়গায় এখন তাকে 2 লাখ টাকা দিতে হবে, তার মানে 1 লাখ টাকা ইনক্রিজ করলো। আচ্ছা, ক্রেডিটার লাইবিলিটি না অ্যাসেট? লাইবিলিটি যদি ইনক্রিজ করে কোন দিকে আসবে? 2 এর দিকে আসবে। তাহলে আমরা কি বসাবো? ক্রেডিটার বলে আমরা 1 লাখ টাকা বসিয়ে দেবো। মনে করো যে একটা বিলস পেয়েবল, কারোর কাছ থেকে আমি ক্রেডিটে কিছু জিনিস কিনেছিলাম, তাকে আমি একটা বিল দিয়েছিলাম, সেই লোকটা মরে গেছে। তাহলে কি বিলস পেয়েবলের টাকাটা আমি আর ফেরত দেবো?
বিলস পেবলের টাকাটাকে আমাকে দিতে হবে? দিতে হবে না। ধরো মনে করো বিলস পেবল হিসাবে আমার 20,000 টাকা দিতে হতো। ব্যাংকের লোক সে বিলটা কি ব্যাংকে কালেকশনের জন্য দিয়েছে? দেয়নি তো, হয়তো দেয়নি, তার কাছে বিলটা ছিল। সবাই তো আর দেয় না, বিল সেন্ড ফর কালেকশন করে না, বিল ক্রেডিটরকে এন্ডোর্স করে না, নাই করতে পারে, সে বিল নিজের কাছে রেখে দিল, বিল রিটায়ারমেন্ট পর্যন্ত নিজের কাছে রয়েছে, হ্যাঁ, মানে ডিউ ডেট পর্যন্ত। তাহলে কি হবে? তাহলে আমাকে আর বিলের টাকাটা দিতে হলো না, তার মানে লাইবিলিটি কমে গেল। ধরো 20,000 টাকার আমার একটা বিল ছিল, লাইবিলিটি কমে গেল, তাহলে লাইবিলিটি যদি কমে যায় তাহলে বিলস পেয়েবল ধরো সাপোজ 20,000। বোঝা গেল? এখান থেকে একটা প্রফিট বা লস বের হবে, সেটা আমি অঙ্ক করতে করতে বোঝাবো, সেটা বিষয় নয়। এবার চলে আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এবার সেম পার্টনার্স ক্যাপিটালের সাথে দুটো দিক হবে, টু এর দিকে একটা, বাইয়ের দিকে একটা। মেইনলি তুমি বাইয়ের দিকটা বোঝো ভালো করে, বাইয়ের দিকটা ভালো করে বোঝো। এবার বাইয়ে কি হবে? বাইয়ে স্যার তিনজন লোক, এ, বি আর সি। বাইয়ের দিকটা বুঝবে, টু এর দিকটা ইম্পর্টেন্ট নয়, আমি টু এর দিকটা আমি লিখাবো না। বাইরের দিকে তিনজন পার্টনার, এ, বি, সি, ঠিক আছে। এ আর বি বিজনেসটা শুরু করেছিল, বা এ আর বি এই বছরের শুরুতে এ আর বি ছিল, বছরের মিডিলে, বছরের শেষে বা বছরের যে কোনো সময় সি আসবে। তাহলে আগের বছর পর্যন্ত এ আর বি তো ছিল, হ্যাঁ। তাহলে এ আর বির যে ক্যাপিটাল ছিল, সেই ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা সেটা আমার এখানে বসে গেল, এ আর বি এর ঘরে বসে গেল। আচ্ছা, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলেছি, এটা সি আসার আগে না পরে? আগে। তাহলে রিভ্যালুয়েশনে যদি প্রফিট হয় বা যদি লস হয় তাহলে কে পাবে? এ আর বি পাবে। যদি রিভ্যালুয়েশনে প্রফিট হয়, আমি সাপোজ করছি রিভ্যালুয়েশনে প্রফিট হয়েছে, যদি প্রফিট হয় সেই প্রফিটটা কে পাবে? স্যার এ পাবে আর বি পাবে। স্যার যদি লস হয় তাহলে স্যার রিভ্যালুয়েশনের যে লসটা সেটা টু এর দিকে আসবে। যদি লস হয় তাহলে এটা টু এর দিকে আসবে, এই জিনিসটা এইখানে এসে যাবে স্যার, ঠিক আছে। রিভ্যালুয়েশনের প্রফিটটা যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে টু এর দিকে আসছে, ঠিক আছে। এইবার স্যার জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডে টাকা জমানো ছিল, হ্যাঁ কি না বলো? সেটা সি আসার আগে জমানো ছিল না পরে জমানো ছিল? আগে জমানো ছিল। তাহলে সি আসার আগেই এ আর বি নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ঠিক আছে। এইবার সব জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সব রাস্তা তৈরি হয়ে গেছে। এবার সি অ্যাডমিট করবে। সি যখন অ্যাডমিট করবে, দুটো জিনিস নিয়ে অ্যাডমিট করবে, কি কি বলো? একটা ক্যাপিটাল, একটা হচ্ছে গুডউইল। এই যে ক্যাপিটাল লিখছি, কে নিয়ে আসছে? এ না। কে নিয়ে আসছে? বি না। তাহলে সি এর ঘরে, ঠিক আছে। এবার গুডউইল, স্যার গুডউইল, গুডউইল কে নিয়ে আসছে? সি নিয়ে আসছে, কিন্তু যে সি নিয়ে আসছে গুডউইল, সেটা এ আর বি উইথড্র করে নেয়, তারা নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? কোম্পানি গুডউইল কে তৈরি করেছিল? কোম্পানির গুডউইল এ আর বি 10 বছরে কারা গুডউইল তৈরি করেছে? এ আর বি। তাহলে সি যে গুডউইলের পার্ট নিয়ে আসবে, সাপোজ করো 1 লাখ টাকায় নিয়ে আসছে, যে টাকাটাই নিয়ে আসবে সেটা কে নিয়ে নেবে? এ আর বি তে বি নিয়ে নেবে। স্যার যে মানে কি রেশিওতে নেবে, কিভাবে নেবে? যেমন ইচ্ছা নিয়ে নেবে, মানে ওর টাকা ফেললো আর সঙ্গে সঙ্গে যে মানে কাড়াকাড়ি করে নিয়ে নিল না, তারও একটা রেশিও আছে, এদিকে খেয়াল করো। গুডউইলের রেশিও হচ্ছে স্যাক্রিফাইজিং রেশিও। স্যাক্রিফাইজিং রেশিওতে গুডউইলটা এ আর বি ভাগ করে নেবে। স্যার স্যাক্রিফাইজিং রেশিও কি? একটু পরে বলছি। তাহলে এটা হলো, তার মানে আমি কি করলাম? পার্টনার্স ক্যাপিটালে এ আর বি এর ওপেনিং ক্যাপিটাল যেটা ছিল ব্যালেন্স শিটে, রিভ্যালুয়েশনে প্রফিট হলে লিখলাম, লস হলে এদিকে লিখতাম। জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড এ আর বি এর ঘরে লিখে দিলাম, তারা ভাগ করে নিল। সি যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে লিখলাম, অবশ্যই নিয়ে আসতে হবে। আর গুডউইলের যে পোর্শনটা সে নিয়ে আসলো, যে টাকাটা নিয়ে আসলো, সেটা এ আর বি স্যাক্রিফাইজিং রেশিওতে ভাগ করে নিল, ঠিক আছে। আলটিমেটলি পুরোটা ক্লিয়ার হয়ে গেল। স্যার এ আর এর ব্যালেন্স, বি এর ব্যালেন্স আর সি এর ব্যালেন্স আমরা যোগ করে লিখলাম। স্যার টু এর দিকেও যোগ করে লিখলাম, আর যোগ করার পর এখানে একটা বেরোবে টু ব্যালেন্স সিডি, এটা বেরোবে। এর একটা টাকা বেরোবে, বি এর একটা টাকা বেরোবে, সি এর একটা টাকা বেরোবে, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। এবার স্যার এখান থেকে আমরা নিয়ে চলে যাব ব্যালেন্স শিটে। এরপর আমরা যাব কোথায়? ব্যালেন্স শিটে। স্যার ব্যালেন্স শিটে খুব কঠিন ব্যাপার না স্যার, একদম ইজি, জলের মতো সোজা। দেখো ব্যালেন্স শিটটা কি করব। ব্যালেন্স শিটের দুটো দিক, একটা হচ্ছে লাইবিলিটি, একটা হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। একটা লাইবিলিটি, একটা অ্যাসেট। এবার এর যে ক্যাপিটাল আছে, এই যে ক্যাপিটাল নিয়ে ক্যাপিটাল হয়েছে, ক্লোজিং ব্যালেন্স, সেটা এখানে বসালাম।
বি এর একটা ক্যাপিটাল আছে, এই যে ক্লোজিং ব্যালেন্স, যেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের 2 এর দিকে বেরিয়েছে, সেটা এখানে বসলাম। সি একটা ক্যাপিটাল নিয়ে এসছে, যেটা এই যে ক্লোজিং ব্যালেন্স পার্টনার্স ক্যাপিটালে, সেটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আদার্স যদি কোনো লাইবিলিটি থেকে থাকে কোম্পানি, সেগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাসেটের দিকে চলে আসো। ধরো কোনো একটা ফিক্সড অ্যাসেট আছে, কোনো একটা ফিক্সড অ্যাসেট আছে। ঠিক আছে, আমি ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি অত ভাঙছি না, যে কোনো একটা ফিক্সড অ্যাসেট আছে। সেই ফিক্সড অ্যাসেটের ওপেনিং ব্যালেন্সটা আমরা ইনারে বসালাম। ঠিক আছে, এরপরে প্লাস করলাম। কেন প্লাস করলাম? যদি ইনক্রিজ করে, যদি সেই অ্যাসেটটার ভ্যালু ইনক্রিজ করে, তাহলে ইনক্রিজ ভ্যালুটা এখানে যোগ করলাম, যোগ করে যেটা আলটিমেট ফিগার হবে সেটা বাইরে যাবে। বা যদি অ্যাসেটের ভ্যালুটা ডিক্রিজ করে, তাহলে মাইনাস করব, মাইনাস করে যেই ফিগারটা হবে সেই ফিগারটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রেও তাই। কারেন্ট অ্যাসেটের একটা ফিগার ছিল, যদি অ্যাড হয় তাহলে অ্যাড, যদি লেস হয় তাহলে লেস, কোনো একটা হলো, সেটা বাইরে চলে গেল। ঠিক আছে, এবার চলে আসছি এখানে, ড্রয়িং ফয়িং সব এখানে পার্টনার্স ক্যাপিটালে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন এখানে ক্যাপিটাল বসেছে, সেখানে সেরকমই 2 এর দিকে ড্রয়িং আসবে। ঠিক আছে, এখানে আসে না, এখানে আসবে, ব্যালেন্স শিটে আসবে না। আচ্ছা, এবার এখানে জিনিসটা একটা বোঝানোর আছে যে ক্যাশ বা ব্যাংক, অঙ্কের মধ্যে ক্যাশের ব্যালেন্স বা ব্যাংকের ব্যালেন্স থাকবে, একটা লিখলাম, ধরো এখানে ক্যাশের ব্যালেন্স বা ব্যাংকের ব্যালেন্স লিখলাম। এর সঙ্গে অ্যাড হবে, স্যার কি অ্যাড হবে? ক্যাপিটাল অফ মিস্টার সি, ক্যাপিটাল অফ মিস্টার সি। মিস্টার সি যে ক্যাপিটালটা এনেছে সেই ক্যাপিটালটা লিখবো। স্যার মিস্টার সি যে গুডউইলটা নিয়ে এসছে সেই গুডউইলটা লিখবো, লিখে আলটিমেটলি যোগ করে বাইরে পাঠিয়ে দেবো। দেওয়ার পর কি হয়ে যাবে? আর কিচ্ছু না স্যার, দুদিক যোগ করবে, দুদিক মিলে যাবে স্যার, দুদিক মিলে যাবে। এটা হচ্ছে টোটাল অ্যাডমিশন অফ পার্টনারের একটা, মানে যা অঙ্ক আমরা করব তার একটা ব্লু প্রিন্ট হলো। ঠিক আছে, আচ্ছা চট করে দেখে নাও যে যেটা আমরা করলাম টোটালটা একটা পেজের মধ্যে এরকম দেখতে লাগছে। ঠিক আছে, চলো নেক্সট পেজে অঙ্ক নিয়ে আমরা ফিরে আসি। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 56 বলছে কি, হ্যারি অ্যান্ড গ্যারি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 4:1. দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ এট 31 মার্চ 2025 ইজ গিভেন বিলো। ঠিক আছে, দেখো ব্যালেন্স শিটে কি বলছে, একটা একদিকে লাইবিলিটি রয়েছে, লাইবিলিটির মধ্যে আমরা পেয়েছি সানড্রি ক্রেডিটর পেয়েছি, আউটস্ট্যান্ডিং স্যালারি পেয়েছি, জেনারেল রিজার্ভ পেয়েছি, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ মানে কোম্পানি ওয়ার্কম্যানদের কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয় তো তাদেরকে একটা টাকা দিতে হবে, সেই টাকাটা মানে সেই কম্পেনসেশনটার জন্য একটা আলাদাভাবে রিজার্ভ করে রাখে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ নামে। এই রিজার্ভটাও ফ্রি রিজার্ভ বলতে পারি। এই রিজার্ভে যেই টাকাটা আছে সেই টাকা থেকে অ্যাকচুয়াল যদি কম্পেনসেশনটা মাইনাস করে দেওয়া যায়, তাহলে বাকি অ্যামাউন্টটা ফ্রি রিজার্ভ হয়ে যায়। ঠিক আছে, দেখাবো। ক্যাপিটাল, হ্যারির ক্যাপিটাল 50,000, গ্যারির ক্যাপিটাল 50,000। এদিকে আসো, অ্যাসেটের দিকে গুডউইল প্রথমেই রয়েছে 20,000, অফিস ইকুইপমেন্ট 74,000, সানডি ডেটার রয়েছে, সেখান থেকে প্রভিশন মাইনাস করছি করে অ্যামাউন্ট রয়েছে, এদিকে ক্যাশ রয়েছে। বলছে অন 1 এপ্রিল 2025 দে অ্যাডমিট পারি অ্যাজ এ নিউ পার্টনার অন দ্য ফলোইং টার্ম, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ গ্যারি, হ্যারি অ্যান্ড পারি উইল বি টু বি ইকুয়াল। আচ্ছা, তার মানে 1:1:1। Pari bring capital 45,000 and his share of goodwill of 50,000 in cash. তো পারি কত টাকা নিয়ে আসছে ক্যাপিটাল হিসাবে? 45,000। আর পারি গুডউইলের জন্য কত টাকা নিয়ে আসছে? 50,000। অফিস ইকুইপমেন্ট টু বি ভ্যালুড অ্যাট 69,000। অফিস ইকুইপমেন্ট ছিল কত? 74, হয়ে গেল কত? 69, তার মানে ডাউন হয়ে গেল। ক্লেম এগেইনস্ট কম্পেনসেশন ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ 10,000। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভে ছিল কত? 40,000। অ্যাকচুয়াল ক্লেম কত হলো? 10,000। তার মানে ফ্রি কত হয়ে গেল? 30,000। এই 30,000 ফ্রি রিজার্ভ যেটা হলো সেটা হ্যারি অ্যান্ড গ্যারি দুজনে মিলে ভাগ করে নেবে। তাদের 40 তুমি সেভ করে রেখেছিলে, রিজার্ভ করে রেখেছিলে, তার মধ্যে 10,000 ক্লেম করেছে ওয়ার্কম্যানরা। ঠিক আছে, ওয়ার্কার্সরা ক্লেম করেছে 10,000, তাহলে 30,000 তুমি এক্সট্রা রেখেছিলে, সেই এক্সট্রাটা হ্যারি অ্যান্ড গ্যারি ভাগ করে নেবে। হ্যাঁ, ওয়ার্কম্যান যারা কাজ করছে, যারা ওয়ার্কার কাজ করছে, তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদের কম্পেনসেশন দিতে হবে। সে কম্পেনসেশন যদি ধরো মানে কোনো একটা বছরে 5-6 জন ওয়ার্কার
এরকম মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তোমাকে দিতে হবে আউট অফ ইওর ফান্ড, তো সেটা প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্যই ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে একটা রিজার্ভ ফান্ড তৈরি করা হয়, যেখানে প্রত্যেক বছর বছর টাকা রাখতে হবে। ঠিক আছে, এবার এইখানে এই টাকা রাখা আছে, সেখান থেকে ক্লেম কম হয়েছে, যে টাকা রাখা আছে সেখান থেকে ক্লেম কম হয়েছে, তাহলে বাদবাকি টাকাটা ফ্রি রিজার্ভ হয়ে গেল, পুরনো পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ব্যাস আর কিছু নেই। ইউ আর রেকর্ড টু প্রিপেয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো চলো আমরা রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট তিনটেই করে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে 56 নাম্বার কোশ্চেন। এখানে দুটো জিনিস লিখে নিচ্ছি, হ্যারি আর গ্যারি 4:1 তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ছিল। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল? 4:1। এবার নতুন একজন পার্টনার আসছে, 4:1 কেন, তার উত্তর আমি দিতে পারবো না। হ্যাঁ, 4:1 দেওয়া আছে মানে দেওয়া আছে, ঠিক আছে। তাদের মধ্যে ডিসাইড হয়েছিল যে আমরা প্রফিট শেয়ার করব 4:1 অনুপাতে, ঠিক আছে। এটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, এটা খেয়াল করবে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। হ্যারি, গ্যারি আর তারপরে কি ছিল, পরি, তারা তারা পার্টনার, এই তিনজন পার্টনার ডিসাইড করলো তারা ইকুয়ালি প্রফিট শেয়ার করবে। তাহলে এটা কি হলো, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে। এবার আমি যেটা আগের পেজে বলেছিলাম, স্যাক্রিফাইজিং রেশিও কি জিনিস। স্যাক্রিফাইজিং রেশিও মানে খেয়াল করবে, স্যাক্রিফাইস করা হচ্ছে, ঠিক আছে। নতুন পার্টনার পারি আসার ফলে হ্যারি অ্যান্ড গ্যারি দুজন স্যাক্রিফাইস করছে, ঠিক আছে। এটাকে যদি এরকম ভাবে বোঝানো হয়, ধরো দেখছি কে স্যাক্রিফাইস করছে না করছে দেখছি। ধরো দুজন পার্টনার ছিল এ আর বি, তারা 1:1 প্রফিট শেয়ার করতো। যদি 10 টাকা প্রফিট হয় তাহলে এ পেতো 5 টাকা, বি পেতো 5 টাকা, ঠিক আছে। এবার একটা নতুন পার্টনার এলো এ, বি আর সি, তারা বললো 1:1 মানে এই অনুপাতে আমরা প্রফিট শেয়ার করব। এই 10 টাকা, মনে করো 10 টাকায় প্রফিট হয়েছে, তাহলে এ কত পাবে, 3 টাকা 33 পয়সা, বি কত পাবে, 3 টাকা 33 পয়সা, সি কত পাবে, 3 টাকা 33 পয়সা। আগে এ পেতো 5 টাকা, এখন পাচ্ছে 3 টাকা 33 পয়সা। বি আগে পেতো 5 টাকা, এখন পাচ্ছে 3 টাকা 33 পয়সা। তাহলে এ মানে আগে 5 টাকা থেকে 3 টাকা 33 পয়সা বাদ দিলেই তার স্যাক্রিফাইস বেরিয়ে যাবে। বি আগে পেতো 5 টাকা, সেখান থেকে 3 টাকা 33 পয়সা বাদ দিলে তার স্যাক্রিফাইস বেরিয়ে যাবে। তার মানে এ কিন্তু দেখো 1 টাকা 67 পয়সা স্যাক্রিফাইস করছে, বিও 1 টাকা 67 পয়সা স্যাক্রিফাইস করছে, ঠিক আছে। আর এরা যে দুজন স্যাক্রিফাইস করছে 1 টাকা 67 পয়সা করে, 1 টাকা 67 পয়সা, আই থিঙ্ক 1 টাকা 67 পয়সাই হচ্ছে, এই দুটোকে মিলিয়ে দেখো সি পেয়ে যাচ্ছে। এই দুটো টাকা যোগ করলে সি এর প্রফিটটা চলে আসছে। তার মানে পুরনো পার্টনাররা যখন স্যাক্রিফাইস করবে, যত টাকা স্যাক্রিফাইস করবে সেটাই নিউ পার্টনারের প্রফিট হবে, ঠিক আছে। এবার চলো দেখি, তার মানে আমি বুঝতে পারলাম ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল স্যাক্রিফাইজিং রেশিও, ঠিক আছে। তাহলে আমি একটু লিখি, স্যাক্রিফাইজিং রেশিও ইকুয়াল ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে। এবার দেখো এইচ, আচ্ছা কথা না আমার এখানে দেখো, এইচ আগে পেতো কত, 4/5, এখন কত পাচ্ছে, 1/3, 4/5 আর এখন পাচ্ছে 1/3। তাহলে এটাকে আমরা যদি সলভ করি, 15 এলসিএম 12 মাইনাস 5, তার মানে কত হচ্ছে বলো, 7/15, 7/15। আচ্ছা, জি কত স্যাক্রিফাইস করছে, জি আগে পেতো 1/5, এখন পাচ্ছে 1/3। তাহলে দেখি জি স্যাক্রিফাইস করছে কিনা, না স্যার, জি কিন্তু স্যাক্রিফাইস করছে না। দেখো জি কিন্তু স্যাক্রিফাইস করছে না, মাইনাসে আসছে মানে স্যাক্রিফাইস করছে না। তাহলে স্যাক্রিফাইস কে করছে, অনলি এইচ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি পি যে গুডউইলের জন্য টাকা নিয়ে আসবে, গুডউইলের জন্য যে অ্যামাউন্টটা নিয়ে আসবে, সেই অ্যামাউন্টটা কে পাবে, অনলি এইচ মানে হ্যারি পাবে। কথা বুঝতে পেরেছো, একদম জলের মতো সোজা। এবার খেয়াল করো, এবার একটা কথা হচ্ছে, যখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব, আসো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি বলেছিলাম স্যার, আপনি বলেছিলেন অ্যাসেট প্লাস আর লাইবিলিটি মাইনাস হলে বায়ের দিক, আর
অ্যাসেট মাইনাস আর লাইবিলিটি প্লাস হলে 2 এর দিক, মনে আছে তো? এবার খেয়াল করে দেখো, অ্যাসেট প্লাস আর লাইবিলিটি মাইনাস, এখানেও তিনটে টার্ম আছে, বাই, টু, অ্যাট, তিনটে কথা খুব ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো কোশ্চেনটায় বলছে, যদি আমি কোশ্চেনটা দেখাই, খেয়াল করো, অফিস ইকুইপমেন্ট টু বি ভ্যালুড অ্যাট, দেখতে পাচ্ছ কি? অফিস ইকুইপমেন্ট টু বি ভ্যালুড অ্যাট 69,000, এখানে কি বলেছে স্যার? অ্যাট বলেছে। টু বা অ্যাট মানে মাইনাস করে দেখো, স্যার মাইনাস করে দেখবো। আর বাই মানে ততটাই বাড়বে বা ততটাই কমবে, ততটাই বাড়বে বা ততটাই কমবে, হয় ততটাই বাড়বে বা ততটাই কমবে। অঙ্ক করতে করতে আমরা বুঝবো। খেয়াল করে দেখো, অঙ্কের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যে অফিস ইকুইপমেন্ট টু বি ভ্যালুড অ্যাট 69,000, অ্যাট বলেছে, তার মানে মাইনাস করবো। কার থেকে মাইনাস করবো? আগে দেখো না অফিস ইকুইপমেন্ট কত আছে, আগের অফিস ইকুইপমেন্ট কত আছে? 74,000 আছে, সেখান থেকে তুমি মাইনাস করো 69,000, তাহলে বুঝতে পারছো যে কতটা মাইনাস হচ্ছে, মানে কতটা কমে গেছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি 5,000 কমে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত ডান। চলে আসো, এখানে একটাই আছে আমাদের, একটাই অ্যাসেট রিভ্যালুড হচ্ছে, তাহলে কি লিখবো আমরা? টু অফিস ইকুইপমেন্ট, কত হচ্ছে? 5,000 না, 5,000। তাহলে চলে আসো, এখানে অফিস ইকুইপমেন্ট একটাই ছিল যেটা তোমার রিভ্যালুড হচ্ছিল, ব্যাস আর কিছু নেই। যোগ করো এখানে 5,000। এবার এখানে কি লিখবো? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে লস হলো। এইচ আর জি, হ্যারি অ্যান্ড গ্যারি, এই লসটাকে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করবে স্যার? 4:1 অনুপাতে ভাগ করবে। তাহলে 5,000 ইন্টু 4/5, 5,000 ইন্টু 1/5, তার মানে হ্যারির লস হচ্ছে কত? 4,000, গ্যারির লস কত হচ্ছে? 1,000। বলো এই পর্যন্ত বোঝা গেছে? কোনো ডাউট নেই তো? যদি না থাকে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাই। চলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এদিকে ডেবিট আর ক্রেডিটটা লিখে নিই, এদিকেও ডেবিট ক্রেডিট। তিনজন লোক, একটা হচ্ছে হ্যারি, একটা হচ্ছে গ্যারি, একটা হচ্ছে পরি, এইচ জি পি। তো প্রথমে হচ্ছে তোমার দুজনের যারা হচ্ছে কি পুরনো পার্টনার, তাদের বাই ব্যালেন্স বিডি, মানে ক্যাপিটাল ব্যালেন্স অ্যাজ পার ব্যালেন্স শিট কত ছিল? 50,000। 4,000 কোথায় পাচ্ছ? এই যে স্যার, 50,000 দেওয়া আছে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে 50,000? না দেখা গেলে বলো, দেখা যাচ্ছে। দেখো 50,000, দেখো এখানে লস হয়েছিল, রিভ্যালুয়েশনে একটা লস এসেছিল, সেই লসটাকে ভাগ করে দেবো আমরা। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, লস ভাগ করছি 4,000, আর জি এর ঘরে 1,000। বোঝা গেছে? এই পর্যন্ত ডাউট নেই। এবার তুমি চলে আসো, কোম্পানি কি জেনারেল রিজার্ভ ছিল? হ্যাঁ স্যার ছিল, জেনারেল রিজার্ভ ছিল, জেনারেল রিজার্ভ ভাগ করে দাও। জেনারেল রিজার্ভ কত ছিল? 16,000, 16,000। কোন রেশিওতে ভাগ হবে? 4:1 অনুপাতে, 4:1 অনুপাতে। ঠিক আছে, বলো। হ্যাঁ, বাই জেনারেল রিজার্ভ, সব বাইগুলোকে আমি কমন নিয়ে নিয়েছি, টু গুলোকে কমন নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ না, আমি অদৃশ্য কালি দিয়ে লিখেছি। ঠিক আছে, এটা তোমরা লিখবে। 16,000 ইন্টু 4/5, তাহলে হচ্ছে 12,800। আর সেখান থেকে 16,000 বাদ দেবো। 16,000 মাইনাস 12,800, 3,200 আসছে। ঠিক আছে, এবার কি আছে? এইবার স্যার ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড রয়েছে, আমরা রিজার্ভে রেখেছিলাম 40,000, অ্যাকচুয়াল কম্পেনসেশন দিতে হচ্ছে 10,000, তার মানে ফ্রি রিজার্ভ কতটা আছে? 30,000। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড 30,000, 30,000 এর রেশিও কি হচ্ছে স্যার? 30,000 ইন 4:1,
তাহলে চলে আসি 30,000 ইন্টু 4/5 করলে আসছে 24,000, আর 30,000 ডিভাইডেড বাই 5 করলে চলে আসছে আমার 6,000। এই পর্যন্ত ওল্ড পার্টনাররা নিজেদের মতো কাজ করে নিয়েছে। এবার নতুন পার্টনার আসবে। স্যার নতুন পার্টনার যে আসবে সে কি নিয়ে আসবে? আচ্ছা দেখো আরেকটা কাজ আছে, খেয়াল করো তো, একটু ভালো করে খেয়াল করো, ব্যালেন্স শিটটার দিকে তাকাও। ব্যালেন্স শিটে অলরেডি একটা গুডউইল রয়েছে। ব্যালেন্স শিটে স্যার একটা গুডউইল রয়েছে। এই গুডউইলটা কি করব? এই ব্যালেন্স শিটে যে গুডউইলটা রয়েছে না, মাথায় রাখবে এটা ওল্ড গুডউইল, পুরনো গুডউইল। নতুন পার্টনার আসার আগে এই গুডউইলটাকেও রাইট অফ করে দিতে হবে, মানে মুছে ফেলতে হবে। কে মুছবে স্যার? যারা তৈরি করেছিল তারা মুছবে। হ্যাঁ, H&G, তার মানে ও এই গুডউইলটাকে আমরা রাইট অফ করে দেবো। ছিল স্যার 20,000, স্যার 20,000 ইন 4:1, তাই না? এর রেশিওতে হবে। তাহলে 20,000 ইন্টু 4/5 করলে আসছে আমার 16,000, এটা 4,000 আমরা রাইট অফ করে দিলাম। ঠিক আছে, এবার চলে আসছি নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসবে। স্যার ক্যাপিটাল নিয়ে আসবে, তাহলে ক্যাপিটাল হয় ক্যাশে আনবে, না হলে ব্যাংকের মাধ্যমে আনবে। কোশ্চেনে দেখে নেবে তুমি ক্যাশ আছে না ব্যাংক আছে। স্যার কোশ্চেন আমি দেখতে পাচ্ছি ক্যাশ আছে। দেখতে পাচ্ছ তোমরা? ক্যাশ আছে, দেখো ক্যাশ আছে 90,000, তো ক্যাশেই নিয়ে আসবে, তাই না? ক্যাশেই নিয়ে আসবে। তাহলে ক্যাশে কত নিয়ে আসছে দেখো, না স্যার 45,000 বি নাম্বার পয়েন্টে বলা আছে, ওটা কোম্পানির ক্যাশ রয়েছে 90,000, ওটা সি নিয়ে আসেনি, মানে পি নিয়ে আসেনি। আরেকটা হচ্ছে কি গুডউইল, গুডউইল পি নিয়ে এসছে 50,000, যেটা কে পাবে? আমরা ক্যালকুলেশন এক্ষুনি করেছিলাম, খেয়াল করে দেখো, পি যে গুডউইলের অ্যামাউন্টটা নিয়ে আসবে সেটা কে পাবে? এইচ পাবে, তাই না? তাহলে চলে আসো, এখানে চলে আসো, এইচ 50,000। স্যার আর কিছু আছে? না স্যার আর কিছু নেই। যোগ বিয়োগ করবো? ইয়েস, করে ফেলো। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবো? টু ব্যালেন্স সিডি পাবো, চলো যোগ করি। 50,000 প্লাস 12,800 প্লাস 24,000 প্লাস 50,000, তাহলে আসছে 1,36,800, 1,36,800। সেখান থেকে তুমি মাইনাস করবে 4,000, মাইনাস করবে 16,000, তাহলে আসছে 1,16,800। এটা হচ্ছে এইচ এর ফাইনাল ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, এখানে ব্যালেন্সিং ফিগারও লিখে রাখতে পারো। এবার চলে আসছি এখানে জিটা করছি 50,000 প্লাস 3200 প্লাস 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 6,000 হচ্ছে 59,200 থেকে আমরা যদি মাইনাস করি 5,000, পড়ে থাকছে 54,200, আর এর পি এর ছিল অনলি 45,000, তোর 45,000ই থেকে যাবে। মনে রাখবে গুডউইল কিন্তু ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয় না। ঠিক আছে, এবার আমি চলে আসছি লাস্ট একটুখানি জায়গা দরকার আমার ব্যালেন্স শিট করার জন্য। তাহলে এখানে আমি ব্যালেন্স শিটটা করে দেখাই। ব্যালেন্স শিট এখানে লিখতে পারো তুমি আফটার অ্যাডমিশন, বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কিনা? আফটার অ্যাডমিশন, ঠিক আছে। এই সাইডটা লাইবিলিটি সাইড, এই সাইডটা আমার অ্যাসেটের সাইড। চলে আসো, প্রথমে ছিল স্যার অফিস ইকুইপমেন্ট কত আছে স্যার? আগে ছিল 74,000, এখন হয়ে গেল 69,000, তাহলে রিভ্যালুড ফিগারটা আমাকে লিখতে হবে 69,000। নেক্সট সানড্রি ডেটার আগে কত ছিল স্যার? ছিল 12,800। সেখান থেকে লেস প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, ঠিক আছে, 800 মাইনাস করে 12,000 লিখে দাও। তারপরে চলে আসো ক্যাশ ছিল 90,000, প্লাস করবে তুমি গুডউইল
50,000 প্লাস করবে তুমি ক্যাপিটাল 45,000, তাহলে কত হচ্ছে 90,000 প্লাস 50,000 প্লাস 45,000, তাহলে আসছে কত 1,85,000। লাইবিলিটিতে চলে আসো, সানড্রি ক্রেডিটার রয়েছে 30,000, স্যার আউটস্ট্যান্ডিং স্যালারি রয়েছে, আউটস্ট্যান্ডিং স্যালারিটা পে অফ করে দিতেও পারতাম, তোমরা যদি চাও আউটস্ট্যান্ডিং স্যালারিটাও পে অফ করে দিতে পারো, অসুবিধা নেই। জেনারেল রিজার্ভ অলরেডি ডিভাইড হয়ে গেছে, তাই না? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড যেটা রয়েছে অনলি 10,000 থাকবে, তাই না? আমরা 30,000 ডিভাইড করে নিয়েছি। ক্যাপিটালটা হ্যারি, এইচ, জি, পি তিনজন। এইচ এর হচ্ছে কি এই যে দেখে দেখে লিখবো 1,16,800, আচ্ছা জি এর হচ্ছে 54,200 আর পি এর হচ্ছে 45,000। তাহলে এবার দেখবো যে দুদিক যোগ করে মিলছে কিনা। তাহলে দেখো বোথ সাইড আসছে 266,000, 266,000। তোমরা যারা বাড়িতে দেখছো তারা একবার যোগটা করে নেবে। তো পুরো অঙ্কটা একবার দেখে নাও, ফটো ক্লিক করে নাও।